তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ বলো তো। আরে কি হয়েছে বলো তো, আজকে না ওই অঙ্গনারীর দিদিমণিরা আমাকে অন্নপূর্ণার ফর্ম দিয়ে গেছে। আমি হ্যাঁ ভালো তো, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তোমাকে দিয়ে গেল। হ্যাঁ আমি জানি, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা বাড়ি বাড়ি দিচ্ছে। কালকে আমাদের অফিসে ট্রেনিং হয়েছিল, তখনই বলে দিয়েছে। দেখি দেখি ফর্মটা দেখি। এই তো নাও দেখো। হ্যাঁ 13 পাতার ফর্মটা ঠিক। তার ফর্মটা তুমি নিজেই ফিল আপ করো, আমাকে দিচ্ছ কেন? না না, আমি অত তেরো তেরো পাতার ফর্ম ফিল আপ করতে পারবো না। এর মধ্যে কিচ্ছু নেই, সম্পূর্ণ বাংলায় ফর্মটা, একদম সোজা, এত ইজি ফর্ম। মানুষের আসলে ওই 13 পাতার ফর্ম দেখেই ভয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমার ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। আর যারা ভিডিওটা দেখছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নিন, তাহলে আপনারাও বাড়ি বসে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আমি একদম A to Z দেখিয়ে দেবো যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন বা কোন কোন জায়গা আপনাদেরকে ফিল আপ করতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনারা নিজেরা না করেন, এই ফর্মটা যদি বাইরে কাউকে ফিল আপ করতে দেন, সে কিন্তু 50 থেকে 100 টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। ফর্মটা এতটা ইজি, এর আগে আপনারা যে কোনো ফর্ম ফিল আপ করেছেন তার থেকেও কিন্তু এটা ইজি। একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন ফর্মটা কতটা ইজি। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, তাহলে প্রথমে এই লেখাটি ভালো করে দেখে নিন। প্রতিটি বিভাগের টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রথমে আছে কি, পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান কে হবে? আপনার পরিবারে যিনি প্রধান, সেটা যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার স্বামী হতে পারে, বা তার শ্বশুর হতে পারে, বা তার শাশুড়ি হতে পারে। তো যিনি প্রধান হবে তার নামটা কিন্তু এখানে লিখবেন। আমার স্ত্রীর ক্ষেত্রে, যেমন আমাদের পরিবারে আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা মারা গেছে, তো সেই ক্ষেত্রে আমার মাকে আমি পরিবারের প্রধান করছি। তাহলে এখানে আমি আমার মায়ের নামটা লিখে দিলাম। এরপরে আছে জন্ম তারিখ। জন্ম তারিখটা কিন্তু আমার মায়ের হবে, পরিবারের যে প্রধান। এটা ইংরাজি ফর্মে পরিষ্কার লেখা আছে HOF। পরিবারের যে প্রধান তার জন্ম তারিখটা এখানে হবে। তার জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেটা দেবেন। তো আমি এখানে মহিলা দিয়ে দিলাম, টিক মেরে দিলাম। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে এই যে যিনি প্রধান পরিবারের, এই যে বেবি কুন্ডু, এনার আধার নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বরটা এই ঘরে বসাতে হবে, বসে দিলাম। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এখানে আপনাদেরকে এত ভাবনা চিন্তা করতে হবে না, কোথায় পাবেন কোথায় পাবেন না এটা লেখার দরকার নেই। এখানে জাস্ট আপনারা নট অ্যাপ্লিকেবল করে দিন। পরিবারের সদস্য সংখ্যা, আমাদের বাড়িতে মানে আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, বাচ্চা দিয়ে সদস্য সংখ্যা 4 জন, সেই ক্ষেত্রে 04 লিখে দিলাম। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা বাংলা ফর্মে যখন ফিল আপ করবেন তখন সবাই চেষ্টা করবেন ফিল আপটা ইংলিশে করার। তাহলে যারা ডাটা এন্ট্রি করবে বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবে তাদের কিন্তু টাইপ করতে সুবিধা হবে। এরপর ঠিকানা। ঠিকানা লেখার সময় আপনারা অবশ্যই ভিলেজ দেবেন। এখানে আপনারা আপনাদের ভিলেজটা দিলেন। তারপর পোস্ট অফিস, পোস্ট অফিসটা লিখে দিলেন। তারপরে আপনাদের PS মানে থানা, সেটা লিখে দিলেন। তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট মানে জেলার নাম, সেটা লিখে দিলেন। এরপর আপনারা আপনাদের পিনকোড সেটাও লিখে দিলেন। হয়ে গেল। এরপর যোগাযোগের নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার, দেখুন এখানে বলেছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। মানে এই যে বেবি কুন্ডু, এনার যে আধার কার্ড, সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। তবে এটা যদি আপনাদের কাছে নাও থাকে, বর্তমানে অ্যাক্টিভ যে ফোন নাম্বারটি সেটা আপনারা এই ঘরটায় বসিয়ে দেবেন। এরপরে 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে পরিবারের প্রধানকে এই যে বেবি কুন্ডুকে করেছিলাম, তাহলে এইখানে এনার নামটা আর একবার লিখে দিলাম। হয়ে গেল। এরপর সদস্য 1। সদস্য 1-এ কার নাম লিখব? সদস্য 1-এ আমি আমার নামে লিখছি। তারপরে আমার জন্ম তারিখ এখানে বসাতে হবে। লিঙ্গর জায়গায় এখানে নর্মালি জাস্ট খালি M লিখে দিলেই হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই যে, তাহলে বেবি কুন্ডু হচ্ছে আমার মা,
তাহলে আমি এখানে প্রধানের সঙ্গে সম্পর্ক সন লিখে দিলাম, SON সন। এরপর এইখানে আমার আধার নম্বরটা লিখে দিলেই হয়ে যাবে, এখানে আধার নম্বরটা লিখে দিলেই হয়ে যাবে। সদস্য 2, এখানে আমার ওয়াইফের নামটা লিখে দিতে হবে, আমি শর্টে লিখে দিচ্ছি, তার নাম লিখে দিলাম। এইবার এই যে ঘরটি আছে এই ঘরে টিক মেরে দিতে হবে, কারণ ইনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে। এই ঘরে টিক মারবে তাই সেই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে। তারপরে তার জন্ম তারিখ বসিয়ে দিতে হবে, লিঙ্গ হিসাবে F লিখে দিলেই ফিমেল হয়ে যাবে। এরপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পুত্রবধূ সেটা এখানে লিখে দিলেই হবে, এবং তার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এরপর সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 3 এখানে আমার ছেলের নাম, বাচ্চাটার নাম লিখে দিতে হবে, এখানটায় লিখে দিলাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ এবং প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখে আধার নম্বর। তাহলে এইটুকুনি কাজ কিন্তু কমপ্লিট। এবং যদি 4-5 কারো পরিবারে যদি 5 জনেরও বেশি সদস্য থাকে, সেই ক্ষেত্রে শুধু এই পাতাটিকে জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। যদি কোনো পরিবারে 6 জন বা 7 জন থাকে তাহলে শুধু এই পেজটিকে জেরক্স করে এর সঙ্গে লাগিয়ে দেবেন, এবং পেন দিয়ে সদস্য সংখ্যা আপনি 6 করে দেন, 7 করে দেন, কোনো সমস্যা নেই। এরপর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি বেবি কুণ্ডুর নাম লিখেছিলাম, তাহলে বেবি কুণ্ডুর নামটা এখানে আরেকবার লিখতে হবে। এবার এই বেবি কুণ্ডুর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম আর IFSC কোড, ধরলাম তার স্টেট ব্যাংকে বই আছে, আপনি শর্টে SBI লিখে দিন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট নাম্বার লিখুন, এখানে IFSC কোড লিখুন। এখানে কিন্তু লেখা আছে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তার মানে এই কয়েকদিন ধরে আমরা অনেকেই দেখেছি প্রত্যেকেই কিন্তু আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT লিঙ্ক করা আছে সেটা চেক করে নিয়েছেন। তো এই সদস্যদের নাম যার যার দেবেন তাদের প্রত্যেকের যে DBT লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই DBT লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটাই বা তার ডিটেলসটাই কিন্তু এখানে বসাবেন। তো পরিবারের যে হেড তার নামটা বসালাম। এবার সদস্য 1 হিসাবে এখানে আবার আমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তারপরে আবার যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন আমার স্ত্রী তার অ্যাকাউন্ট দিতে হবে, এবং যদি কোনো বাচ্চা কাচ্চারও ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এরপর বলেছে এপিক মানে ভোটার কার্ড নাম্বার। তো এইখানে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু পরিবারের যে হেড তার হবে। ভোটার কার্ড নাম্বারটা ধর DDZ দিয়ে যা যা আছে বা XLL যার যা আছে সেই ভোটার কার্ড নাম্বার দেবেন। আর এখানে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার মানে আপনাদের পার্ট নাম্বার, ঠিক একই রকমভাবে এখানে সদস্য 1 সদস্য 2 দিয়ে কাজ শেষ। এরপর চলে আসুন বিভাগে। বিভাগে কি করবেন, এখানে অসংরক্ষিত মানে ইউআর আনরিজার্ভড, যারা SC ST OBC EWS কোনোটার মধ্যেই পড়ছেন না তারা এই অসংরক্ষিততে টিক দেবেন। যদি কেউ EWS করা থাকে তাহলে সে এখানে টিক দেবে, SC ST OBC যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেটা দেবে। এবং যদি কারোর সার্টিফিকেট থাকে জেনারেল বাদে যারা আবেদন করবেন EWS বা SC ST OBC তারা কিন্তু সেই সার্টিফিকেটের জেরক্স কপি এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এরপর আছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? ডিজিটাল রেশন কার্ড এখনকার দিনে সবারই আছে, তাই এই জায়গাটায় টিক মেরে দেবো। এবার ডিজিটাল রেশন কার্ডের ধরন কি, যদি AAY হয়, এই যে এইখানে যে ক্যাটাগরিগুলো দেখছেন এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে ক্যাটাগরিটা আপনার হবে সেটাতে টিক মারবেন। তো আমি ধরলাম PHH, এখানে টিক মেরে দিলাম, কাজ শেষ। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনারা প্রত্যেক মাসেই নিয়মিত রেশন তোলেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি রেশন না দেন তাহলে না দেবেন। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু রেশন তোলে, সেই ক্ষেত্রে আমি হ্যাঁ টিক মেরে দিলাম। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি 3টে বা তারও বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি 1টা বা 2টো ঘর থাকে পাকা ঘর সেই ক্ষেত্রে না করবেন, নাই টিক দিয়ে দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি জমির মালিকানা হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। এরপর যদি জমির মালিকানা হ্যাঁ হয় তাহলে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এরপরে আছে 3 নম্বর, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আপনার জমি কতটুকু আছে সেই জমিটাকে শতকে দিতে হবে। অনেকে আমরা কাঠা বলি, বিঘা বলি, এখানে কিন্তু শতকে চেয়েছে, তো এখানে আপনারা শতকে দেবেন। এটা আপনারা গুগল ক্রোম থেকে গিয়ে কনভার্ট করে নিতে পারেন, যদি কেউ জানেন যে 5 কাঠা আছে
তো আপনারা কাঠা থেকে শতকে কনভার্ট করে নেবেন, কনভার্ট করে দেখবেন কত শতক হচ্ছে, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। আর তার সাথে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, এটা জমা দিতে হবে। 4 নম্বরে আছে যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে নাই টিক দিয়ে দেবেন। আর যদি থাকে তাহলে সেই গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, 2টো না 3টে না 4টে না 5টা, যেমন আমি ধরলাম 2টো, তাহলে 2 লিখে দিলাম। এবার এই গাড়ির 2টো গাড়িরই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে বলেছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে এটা কি ধরনের গাড়ি, জিপ গাড়ি না ট্রাক্টর গাড়ি নাকি অন্য কোনো গাড়ি, তাহলে সেই মডেলটা এখানে লিখতে হবে। যদি ট্রাক্টর হয় তাহলে এখানে আপনি ট্রাক্টর লিখে দেবেন। 5 নম্বর আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কি নেই। যদি না থাকে তাহলে আপনি এখানে নাই টিক দিয়ে দেবেন। স্বাস্থ্য বীমা বলতে এখানে দেখুন আরেকটা বলেছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু হ্যাঁ করবেন। ম্যাক্সিমাম লোকের কাছে স্বাস্থ্যসাথী আছে, তাই আমি এটা হ্যাঁ টিক দিয়ে দিলাম। তো যেহেতু আমি হ্যাঁ টিক দিলাম তাহলে আমাকে বলতে হবে যে এটা সরকারি না বেসরকারি। যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে আপনি সরকারি টিক দেবেন। তো সবার ক্ষেত্রেই কিন্তু এটা সরকারিই হবে, যেহেতু একটা পরিবারের জন্য একটাই স্বাস্থ্যসাথী কার্ড। এবং যদি আলাদা করে কারুর বেসরকারি থাকে, দেখা গেল একটা পরিবারের 4 জন মেম্বার, তাদের 4 জনের নামে স্বাস্থ্যসাথী আছে, এছাড়াও একজনের নামে মেডিক্লেম করা আছে, যেটাকে বেসরকারি বীমা বলা হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে এই বেসরকারিতেও টিক দিয়ে দেবেন, আবার সরকারিতেও টিক দিয়ে দেবেন। এরপরে ঘ এখানে আছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, পি ট্যাক্স দেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে তাহলে সবার প্যান কার্ডের নাম্বারটা, যে কয়েকজন সদস্য, দেখা গেল একটা পরিবারে 4 জন সদস্য, 2 জনের প্যান কার্ড আছে, তাহলে সেই 2 জনের প্যান কার্ডের নাম্বারটাই দিন, তার নাম লিখুন এখানটায়, আর প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিন, হয়ে গেল। এরপরে আছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কি ধরনের কাজ করে? এখানে দেখুন এতগুলো কর্মসংস্থানের কথা বলা হয়েছে, এর মধ্যে যদি কোনোটাতেই না হয় তাহলে এই অন্যান্যতে দিবেন। এর মধ্যে যদি কোনোটাতেই না হয় তাহলে এই অন্যান্যতা টিক দিয়ে দেবেন। তো একইভাবে পরিবারের প্রধানের ক্ষেত্রেও যেমন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা দেবেন। এরপরে দেখুন 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। দেখুন এখানে বলেছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। তো এখানে কিন্তু কোনো বাচ্চাদের কথা বলেনি, তার মানে আমার বাড়িতে 4 জন মেম্বার, তার মধ্যে প্রাপ্তবয়স্ক 3 জন এবং 3 জনই শিক্ষিত, তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। এরপর বলছে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক দিয়ে দেবেন। সদস্য 1 যদি শিক্ষিত আর অশিক্ষিত হয় টিক দিয়ে দেবেন। সদস্য 2 ধরলাম অশিক্ষিত, তাহলে অশিক্ষিততে টিক দিয়ে দেবেন যদি এরকমটা হয়। এরপর 5 নাম্বার, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক, না হলে নাই টিক দিয়ে দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নং কত? ব্যাকেটে এখানে বলা হয়েছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, স্বঘোষণা দিলেও হবে। 6 নম্বর বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? পরিবারের কোনো সদস্য দেখা গেল আগে সরকারি চাকরি করতো, এখন সে পেনশন পায়, তেমন যদি হয় তাহলে হ্যাঁ, না হলে নাই টিক দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ এটা কিন্তু এর সঙ্গে দিতে হবে। এরপর 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে নাই টিক দিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা? ধরলাম কোনো পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকা, তাহলে আপনি এখানে 1,20,000 টাকা লিখে দিন। এরপর এই উঙতে বলেছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের মধ্যে কেউ যদি সিএতে আবেদন করে তাহলে তার তথ্যটা এখানে দিতে হবে। যদি কারোর ক্ষেত্রে আবেদন করা হয়ে থাকে তাহলে এই অপশনে টিক দেবেন, আবেদন করা হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর, আর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে তার সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। আর যদি সিএ না থাকে তাহলে এই ঘরটা কিছুই করতে হবে না। এরপর 2 নম্বর দেখুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড
কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটাকে বলে, ইত্যাদি। তো এখানে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 এর মধ্যে কেউ যদি এই কার্ডগুলো ব্যবহার করে তাহলে তার আইডির সংখ্যাটা দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিতে হবে, এইটুকুনি কাজ। তো দেখা গেলো এই পরিবারের 4 জন মেম্বার, এর মধ্যে মাত্র একজনের কাছে এই কার্ডটা আছে, তাহলে সদস্য 1 না সদস্য 2 না সদস্য 3 যে ঘরটাতে হবে সেই ঘরটাতে আপনি লিখে দিলেন। এরপর 3 নম্বর, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অনেকের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছিল, তারপর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন, যদি অ্যাপিল করেন তাহলে সেটা কে, পরিবারের প্রধান পরিবারের প্রধান কি অ্যাপিল করেছিল নাকি তার সদস্য। তো প্রথমে আমরা যেভাবে সদস্য সংখ্যাটা লিখেছিলাম এইখানেও কিন্তু দেখা গেল সদস্য নম্বর 2 এ কিন্তু অ্যাপিল করেছে, তাহলে এর জন্য আমরা লিখব হ্যাঁ। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা এখানে দিয়ে দেব, আর যদি না হয় তাহলে না বা প্রযোজ্য নয়, যার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপর আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যেমন আমার ছোট ছেলে আছে, সে বিদ্যালয়ে পড়ে, তাহলে তার নামটা এখানে লিখে দিতে হবে। সে কোন ক্লাসে পড়ে সেটা এখানে লিখে দিতে হবে। তার বিদ্যালয়ের নাম কি সেটাও লিখতে হবে। এইবার সে কি ধরনের বিদ্যালয়ে পড়ে, সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর্ড বিদ্যালয়, নাকি বেসরকারি বিদ্যালয়, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, এর মধ্যে যেটা হবে সেটাই টিক মেরে দিতে হবে। এরপর এইটা দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, আর একটা টিকাকরণ করা হয়নি। এবার যদি আপনি বলেন যে হ্যাঁ টিকাকরণ হয়েছে, তাহলে কিন্তু টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা নেওয়ার কারণটা দিতে হবে, যে আপনি কেন টিকা নেননি তার কারণটাও কিন্তু জানাতে হবে। বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। আপনি আগে কোনোটা পেয়ে গেছেন সেটা কিন্তু বলেনি, পাচ্ছেন মানে এখনো পাচ্ছেন। দেখা গেল কেউ আগে সরকারি ঘর পেয়েছে, তাহলে কিন্তু সেটা এখানে দেওয়ার দরকার নেই, এখানে বলেছে পাচ্ছেন, বর্তমানে পাচ্ছে। বর্তমানে ডিবিটির মাধ্যমে একটাই প্রকল্প কিন্তু বর্তমানে চালু আছে, এটা আমার মনে হয় আরও কিছু চালু থাকলে হয়তো সেটা আমার জানা নেই। তো যেটা আমি জানি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস। যারা সরকারি গ্যাস ব্যবহার করছেন, উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করছেন, তো তেমন কেউ যদি থাকে তাহলে সেই প্রকল্পের নাম, যেমন ধরুন এইখানে 1 নাম্বার দিয়ে সেই প্রকল্পের নামটা লিখতে হবে। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, তাহলে আমি লিখে দেবো PMUY, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, হয়ে গেল। এবার প্রত্যাহার করতে চান, যদি আপনি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটাকে বাদ দিতে চান তাহলে হ্যাঁ করবেন, আর যদি কিছুই না করতে চান তাহলে এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি PMUY লিখে দেবেন, হয়ে যাবে। এরপর সদস্য 1, 2, 3, 4, 5 এত পর্যন্ত কিন্তু একই জিনিস। এরপর 2 নম্বর বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। বর্গীয় ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, দিয়ে এখানে আপনি আপনার সই করে দেবেন। এইবার বলছে পরিবার বলতে কি বোঝায়। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান। অর্থাৎ আপনার পরিবারে যে হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়ির ভাত যে কয়জন মিলে খায় প্রত্যেকের তথ্যই কিন্তু এই ফর্মের মধ্যে দিতে হবে। এইখানে বলেছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এই জায়গাটায় আপনারা কেউ কিছু করবেন না, এইখানে আপনাদের কোনো কিছু করার নেই, আপনারা এখানে সই করে এই পর্যন্তই আপনাদের কাজ। তাহলে আমি আশা করব আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই ফর্মটা কিন্তু অতটাও কঠিন না যতটা আমরা এই ফর্মটার পৃষ্ঠা সংখ্যা থেকে ভয় পেয়ে যাচ্ছি।
খুবই সহজ ফর্মটা ফিল আপ করা। আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবেই ফিল আপ করুন। এইবার বলি যে এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন। দেখুন, ডকুমেন্টস কিন্তু আপনাকে সব দিতে হবে। এই যে আপনি যে ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন আপনার পরিবারে, আমি আমার পরিবার দিয়েই বলছি, আমার পরিবারে যেমন 4 জন সদস্য আছে, তো 4 জনের মধ্যে 3 জন প্রাপ্তবয়স্ক আর 1 জন বাচ্চা। তো এই 3 জনের মধ্যে যার যার তথ্য এখানে দিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, সমস্তগুলোই কিন্তু জেরক্স করে এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং যদি বাচ্চাটিরও আধার কার্ড থাকে তাহলে তারও আধার কার্ডের জেরক্স করে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। আর যারা অনলাইনে আবেদন করবেন, তাদেরও কিন্তু একটা ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে। এবার সেই ভেরিফিকেশনটা করার জন্য অনলাইনে আবেদন করার পর তাদের ডকুমেন্টসগুলো মানে হার্ড কপিটা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে কিনা সেটা নিয়ে এখনো কোনো সঠিক গাইডলাইন্স আসেনি। যে আপনি অনলাইন করে দিলেই আপনার কাজ শেষ হয়ে গেল, নাকি অনলাইন করার পর যে প্রিন্ট আউট কপিটা বেরোবে সেটা নিয়ে আবার আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে, সেটা আমি এখনো বলতে পারছি না। তবে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন তারা ইমিডিয়েট ফর্মটা কিন্তু জমা দিয়ে দিন, তাহলে আপনাদের ফর্মটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু ডিজিটালাইজড করা হবে। গ্রাম পঞ্চায়েত হোক বা বিডিও অফিস হোক, ডিজিটালাইজড করা হবে। আর যারা অনলাইন করবেন তারা খুব সম্ভবত 1 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে আপনারা অনলাইনের পোর্টালটা আপনাদের চালু হয়ে যেতে পারে, আপনারা অনলাইনটা করে দিতে পারবেন। আমি কতটা বোঝাতে পারলাম সেটা ঠিক বলতে পারবো না, তবে যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে বা আপনারা আমার ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করতে পারেন, তবেই এই ভিডিওটা সার্থক হবে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।